সেগুলা, এগুলা একটা রিভিউ আছে। এখন আমরা কিছু ইনইকুয়ালিটি দেখতে চাই, কনকেভ এবং কনভেক্স ফাংশন যেগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে জেন্স ইকুয়ালিটি, জেন্স এর ইনইকুয়ালিটি, তারপরে দুইটা জিনিস কখনো সমান হবে না, এরকম কিছু থিওরি আছে। কারণ এগুলো খুব দরকার আমাদের, যেহেতু আমরা কমিউনিকেশনের মধ্যে মেইনলি এটা ব্যবহার করি, কাজেই আমরা যে সিগন্যালটা পাঠাই আমাদের রিসিভার যেন সেই সিগন্যালটাই পেয়ে যায়, এটা আমরা নিশ্চিত করতে চাই। এর জন্য আমাদের দরকার যে আমি যেটা রিসিভ করলাম আর যেটা ট্রান্সমিট করা হয়েছিল এই দুটো ইকুয়াল কিনা। যদি ইকুয়াল না হয় তাহলে কত কত কাছাকাছি, এটা আমরা এনশিওর করতে চাই। আমাদের রিসিভার গুলা সেভাবে ডিজাইন করতে হয়, তাহলে আমরা ভালো কমিউনিকেশন করতে পারবো। এই পদ্ধতির জন্যই আমাদের এই ইনইকুয়ালিটি গুলা আসলে দেখা, আবিষ্কার করা হয়েছে। এই ইনইকুয়ালিটি গুলা, এই ইনইকুয়ালিটি গুলার উপর বেস করে আমরা আমাদের রিসিভারের ডিসিশন আমরা জেনারেট করতে পারবো। ঠিক আছে, তাহলে এখন একটা ক্রাফট জেন্সের ইনইকুয়ালিটি আগে আমরা দেখব। জেন্সের ইনইকুয়ালিটি হচ্ছে, এখানে আপনারা দেখেন যে কোনো একটা ফাংশন, এই যে ফাংশন, এই ফাংশনটা যদি কনভেক্স হয়, কনকেভ আর কনভেক্স তো বুঝতে পারছেন, যে লেন্সের মধ্যে একটা উত্তল একটা অবতল, হ্যাঁ, তাহলে এই উত্তল যদি হয় তাহলে দেখবেন দুই প্রান্তের মধ্যে দূরত্ব, মাঝখানের যে বরাবর যে দূরত্ব, এটা কিন্তু সবসময় বড় হয়। যে কার্ভের উপর দিয়ে যাবে আর যে সোজাসুজি যাবে, যে সোজাসুজি যাবে তার ডিস্টেন্সটা কম, আর যে কার্ভের উপর দিয়ে যাবে তার ডিস্টেন্স কিন্তু অলওয়েজ বেশি। আপনি করতে পারেন, তাহলে এটা ইনইকুয়ালিটি না একটা? হ্যাঁ, এই ইনইকুয়ালিটিটা এরকম যে একটা র্যান্ডম ভেরিয়েবল যদি এক্স হয়, আমরা এখানে সব র্যান্ডম ভেরিয়েবল নিয়ে কথা বলবো, র্যান্ডম ভেরিয়েবল যদি এক্স হয় তাহলে এক্স এর যে কোনো একটা ফাংশন হতে পারে, এক্স এর একটা আউটকাম আছে, আউটকামটাকে যদি আমি ফাংশন অফ এক্স বলি, তাহলে ফাংশন অফ এক্স এটা কনভেক্স হবে যদি ওই ফাংশনের এক্সপেকটেশন এবং সিগন্যালের এক্সপেকটেশনের ফাংশন, যদি এটা অবভিয়াসলি এক্সপেকটেশন অফ ফাংশন এবং ফাংশন ফাংশনাল এক্সপেকটেশন অফ ভেরিয়েবলস ইন আর্গুমেন্ট, এই দুইটা অবশ্যই সমান হয় না, সমান হয়, হতে পারে, কিন্তু এটা হয় সমান হবে অথবা বড় হবে। বড় হবে, বড় হবে, হ্যাঁ, কোনটা বড় হবে? এক্সপেকটেশন অফ এক্সপেকটেশন ফাংশন। বড় হবে। নো, কার এক্সপেকটেশন? ফাংশনের এক্সপেকটেশন। জি স্যার। আমি আবারও বলছি, ফাংশনের এক্সপেকটেশনটা, যদি আমি ফাংশন নিই, ফাংশন অফ এক্স, এটার তো একটা ভ্যালু পাবো নাকি? যেহেতু এটা একটা ফাংশন, আমি এক্স এর একটা ভ্যালু যদি দিই তাহলে আমি করসপন্ডিং একটা রেজাল্ট পেয়ে যাব। আমি সিম্পল একটা এক্সাম্পল মনে করেন যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা একটা ফাংশন না? এখন এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে ফাংশনের ভ্যালু হচ্ছে সি, এক্স এর ভ্যালু যদি -c হয় তাহলে m/c হয়, এরকম একটা লিনিয়ার, এরকম একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে, তাই না? জি, এটা এরকম একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে, স্ট্রেট লাইনটা হচ্ছে ফাংশন অফ এক্স। আমি যদি বলি ফাংশন অফ এক্স, ঠিক আছে, তাহলে এক্স এর যে কোনো ভ্যালুর জন্য আপনি এইটার টোটালটার একটা ভ্যালু পাবেন। তাহলে এক্স এর এরকম যদি 50টা ভ্যালু আপনি দেন, তাহলে এই ফাংশন অফ এক্স এর 50টা ভ্যালু পাবেন না? জি, 50টা ভ্যালু পাবেন কিনা? জি স্যার। অবভিয়াসলি এই 50টা ভ্যালু যদি আমি যোগ করি তাহলে টোটাল ভ্যালু পেয়ে যাব, আর ওইটা যদি 50 দিয়ে ভাগ করে দিই তাহলে এভারেজ পাবো। জি, তাই পাবো না? জি ইয়েস। স্যার। তখন যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে এক্সপেকটেশন অফ ফাংশন অফ এক্স। এইটার মিনিং হচ্ছে এটা। তার মানে আগে আমি ফাংশনের মধ্যে এক্স এর ভ্যালু বসাবো, এক্স এর ভ্যালু বসায়ে যে ভ্যালুগুলা পাবো এই ভ্যালুগুলার গড় হচ্ছে এক্সপেকটেশন অফ ফাংশন। ঠিক আছে, এই ভ্যালুটা সবসময় বড় অথবা সমান হবে যদি আমি এক্স এর যে বিভিন্ন ভ্যালু দিয়েছি, মনে পড়ে এক্স এর কখনো 1 দিয়েছিলাম, কখনো 0 দিয়েছিলাম, কখনো 5 দিয়েছিলাম, কখনো 3 দিয়েছিলাম, কখনো 4 দিয়েছিলাম, জি, এভাবে 50 রকমের এক্স এর ভ্যালু দিয়েছি।
হলে আমি 50টা ফাংশন অফ এক্স এর ভ্যালু পেয়েছি। তাহলে এই যে 50টা ভ্যালু দিয়েছি, কখনো 0, কখনো 5, কখনো 7, তাহলে এর একটা গড় আছে না? জি স্যার। হ্যাঁ, এই গড়টাকে আমরা বলছি এক্সপেকটেশন অফ এক্স। এটাকে আমরা কি বলছি? এক্সপেকটেশন অফ এক্স। তাহলে এই যে এক্স এর যে গড় ভ্যালুটা পেলাম, এটা যদি এখন আমি এই ফাংশনের মধ্যে দেই, তাহলে একটা ভ্যালু পাবো না? জি স্যার। হ্যাঁ, জি। এই ভ্যালুটা এই ভ্যালুর চাইতে অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল। বুঝা গেছে? জি হ্যাঁ, তার মানে এই যে ইনএকুয়ালিটিটা আমরা এটা বলতে পারি না। দেখুন, প্রথমে আমি এক্স এর বিভিন্ন ভ্যালু ফাংশনে বসায়ে এভারেজ করলাম, এই ভ্যালুটা এক্স এর এভারেজ ভ্যালু ফাংশনে বসায়ে যে ভ্যালুটা পাবো তার চাইতে বড় অথবা সমান। ক্লিয়ার কিনা? আবারও বলছি, না বুঝতে পারলে আমি আবার বলবো। স্যার, স্যার এখানে এক্সপেকটেশন অফ ফাংশন অফ এক্স, এটা হচ্ছে আমরা যে ভ্যালুগুলো দিচ্ছি ওগুলা যে আউটপুটটা পাবে ওগুলা সামেশন করে তার এভারেজ বা এনট্রপি বের করব, যে এটা এভারেজ, এক্সপেকটেশনটা এখানে হবে। এনট্রপি না, এনট্রপি যখন যাব তখন ইনফরমেশনে চলে যাব, এটা হচ্ছে জেনারেল ম্যাথ। আচ্ছা, তাহলে স্যার এনট্রপির কথা ওটা বলছি না। সামেশন করার পর, স্যার, আচ্ছা এখানে মনে সামেশন হচ্ছে করার পরে এক্স এর বিভিন্ন ভ্যালুগুলোর জন্য হচ্ছে যে এফ অফ এক্স ওয়ান এফ অফ এক্স টু এভাবে বের করে এগুলো সামেশন করে দেন হচ্ছে সামেশন এটার করে ভাগ এভারেজ করে করব। এভারেজ হ্যাঁ, করব, এভারেজ করব। ওই যে ভ্যালুটা পাবো এবং এটা হচ্ছে এক্স এর যে বিভিন্ন ভ্যালু করলাম, এক্স কে এভারেজ করে ফাংশনে দিলে যে ভ্যালুটা পাবো, এই ভ্যালুটা জি ছোট অথবা সমান। সমান হবে। স্যার এখানে এক্স এর এভারেজ ভ্যালু কি? ওখানে তো সামেশনের ভ্যালুগুলো আমরা বের করতেছি, 50টা ভ্যালু পাইছি, নো, তার আমি রেসপেক্টিভ। বলি, আমি কিছুক্ষণ আগে আপনাদের কাছে খাতা আছে, আমি জি তো স্যার। দেখাইতে জি পারতেছি না, স্যার আমার জি কাছে স্যার আলাদা ক্যামেরা জি নেই। জি স্যার, কথা আছে। খাতা থাকলে আপনি লেখেন, এই যে আমি যে লিখলাম ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 3, এই জি ইকুয়েশনটা স্যার লিখেন। এখন এক্স এর লিখছি। 5টা ভ্যালু দেন আপনার ইচ্ছা মতো, এক্স এর 5টা ভ্যালু দেন আপনাদের ইচ্ছা মতো। যা আমি বলি 0, 1, 0 3, 1 4, 5 তাহলে 3 কত আসতেছে দেখেন তো? 0 দিলে তো আসতেছে 3, 3। জি। তাই না? তাহলে f0 হচ্ছে 3, f1 হচ্ছে 5 5, 5 F2 f2 7 হচ্ছে 9 7, 7 হ্যাঁ, F3 9 f3 হচ্ছে কত? 9 f3 9 হচ্ছে 9, 9 আর f4 হচ্ছে 11 11 11। সবকটা যোগ করেন, যোগ করে 5 দিয়ে ভাগ করেন। 3 5 20 27 27 30 35 35 7 স্যার 7। 7 আসছে। হুম। তাহলে জি। আমি এখন এটা লিখতে পারতেছি তাহলে এখন আমি লিখতে পারতেছি এক্সপেকটেশন অফ ফাংশন অফ x ইকুয়াল টু 7। ঠিক আছে? এখন x কে x এর ভ্যালুগুলো সব যোগ করেন, x এর ভ্যালু যোগ করেন। x এর ভ্যালু 4 3 0 স্যার। প্লাস 1 প্লাস plus 2 2 প্লাস 3 প্লাস 4 4 10 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 10 2। 5 দিয়ে এভারেজ করেন না। জি স্যার স্যার 2 কি 2 আসছে? হ্যাঁ, জি স্যার 2 আসে নাই? জি স্যার 2 আসছে স্যার তাহলে জি স্যার 2 আসছে। এক্সপেকটেশন অফ x ইকুয়াল টু আমি পাচ্ছি কত? 2। এই 2 এর ভ্যালুটা ফাংশনে বসান তো কত হয় ফাংশন? 2 এর ভ্যালুটা ফাংশনে বসান। 7 ফাংশন অফ 2 ইকুয়াল টু কত ছিল? 7 7। দেখেন তো দুইটা কি সমান হয়েছে? জি স্যার জি স্যার। ইয়েস, এই যে দেখেন না ফাংশন অফ সমান হয়েছে, এটা হয় সমান হবে অথবা ছোট হবে। তার মানে এক্সপেকটেশন অফ ফাংশন অফ x must be greater than or equal to ফাংশন অফ এক্সপেকটেশন অফ x। এই যে এই রিলেশনটা, এই ক্ষেত্রে যেহেতু এটা একটা ফিক্সড ভ্যালু, র্যান্ডম ভ্যালু না, যার ফলে এটা কি হয়েছে? সমান হয়ে গেছে, কনস্ট্যান্ট ভ্যালু ছিল বলে। যদি এটা র্যান্ডমলি চেঞ্জ হতো তাহলে তাহলে বড় হবে বড় হতো। হ্যাঁ, কোনটা বড় হতো? এক্সপেকটেশন expectation of function of x এইটা আবিষ্কার করেছে মিস্টার জেন্স। এই জন্য এটাকে বলা হচ্ছে জেন্স ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি। জি। ঠিক আছে? এটা ইকুয়াল হতে পারে
নাও হতে পারে, তবে একটা বড় হবে অথবা সমান হবে। এইটা হচ্ছে এই ইনইকুয়ালিটি। আপনাদের বুঝতে পারছেন কিনা, জি স্যার, আইডিয়াটা জি ক্লিয়ার স্যার, কিনা? ক্লিয়ার স্যার। হ্যাঁ, জি স্যার, জি তাহলে জি স্যার। এরকম এরকম যখন কোনো রিলেশন আমাদের কাছে আসবে কমিউনিকেশনে, তখন আমরা এরকম ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করে আমাদের ডিসিশনটা জেনারেট করতে পারবো। এখন যদি আমি একটা রিসিভার ডিজাইন করতে চাই, সাপোজ আমি একটা সিগন্যাল পাঠাইলাম, আমার রিসিভার সেটা রিসিভ করলো, এখন ডিসিশন নিবে এই সিগন্যালটা কোন সিগন্যাল, কারণ আসার পথে কিন্তু অনেক নয়েজ ঢুকেছে। আপনি কি নয়েজ অ্যাভয়েড করতে পারবেন কমিউনিকেশনে? না স্যার। না, নয়েজ অ্যাভয়েড করা যাবে। তাহলে আমি কিভাবে খুঁজে পাবো যে আমার সিগন্যালটা কোনটা? তখন কি করব? ওই যে ইনইকুয়ালিটি গুলো অ্যাপ্লাই করব, যে আমার যত ইনইকুয়ালিটিটা যত কম হবে, আমার যত কাছাকাছি হবে, তখন আমি সেটা বুঝতে পারবো যে আমার সিগন্যালটা এইটাই, যেটা আমি রিসিভ করছি। অন্য অন্য সিগন্যাল যতগুলো আছে, যতগুলা পসিবল রিসিপশন হতে পারে, সব কয়টার মধ্যে এইটাই সবচেয়ে যুক্তিযুক্ত। এটা ইনইকুয়ালিটি দিয়ে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। এই ক্ষেত্রে এইটার প্রুফ এখানে আছে। দেখেন এখানে প্রুফটা, আমি তো নিউমেরিক্যাল প্রুফটা দেখিয়ে দিলাম, এখানে ম্যাথমেটিক্যাল প্রুফটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কি করা হয়েছে? কিছুই করা হয় নাই। এক্সপেকটেশনের ইকুয়েশনটা আমরা লিখে ফেলেছি। এক্সপেকটেশনের ইকুয়েশন কি? যে এক্সপেকটেশন অফ ফাংশন অফ এক্স, তাহলে ওই ওই ইয়ের প্রবাবিলিটি আর ওই ফাংশনটা, তাই না? ফাংশনের প্রবাবিলিটি এবং ফাংশন, এইরকম যতগুলা পসিবল সবগুলার যোগফল করলেই আমি এভারেজ পেয়ে যাচ্ছি। তাহলে এখানে প্রথমটা আপনি কেটা যদি বের করে নেন, কে তোমাটাকে বের করে নেন, তাহলে 1 মাইনাস পি কে যদি আবার এই যে 1 মাইনাস পি কে 1 মাইনাস পি কে কেটে যায়, তাহলে বাকিগুলা থাকে না, আই থেকে 1 থেকে কে মাইনাস 1। আমি তো কে তোমাটা নিয়ে ফেলেছি, তাহলে এখানে কতগুলা জি টার্ম বাকি থাকলো? কে মাইনাস 1টা থাকলো, বাকিগুলো সব যোগ করলে সমান। এখানে এই যে 1 মাইনাস পি, এই যে দেখেন না, এখানে 1 মাইনাস পি আছে, এইটা 1 মাইনাস পি দিয়ে আমি পি কে দিয়ে ভাগ করেছি। এই ভাগ কাটা গেলে ওই যে পিআই আগের যে সিগন্যালটা ছিল সেটাই। এখন পরবর্তীটা হচ্ছে, এটা তো সামেশন না, এবং উইথ প্রবাবিলিটি, সামেশন উইথ প্রবাবিলিটি। আমি probability। যদি এই ফাংশনটা, এই যে ভিতরের ফাংশনটা বাইরে নিয়ে চলে আসি, তাহলে অবশ্যই এই সিগন্যালটা ছোট হয়ে যায়। আগেরটা বড় থাকে, এটা ছোট হয়ে যায়। এটা অন্য জায়গায় প্রমাণ আছে ম্যাথমেটিক্স এর বইয়ে, ঠিক আছে? সেই প্রমাণটা যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে এটা অবশ্যই গ্রেটার দেন হয়ে যায়। এই টার্মটা গ্রেটার দেন এখন আমরা লিখছি, কারণ এই যে ভিতরের ফাংশনটা আমি এই যে বাইরে নিয়ে চলে এসেছি। দেখেন ভিতরের ফাংশনটা আমি বাইরে নিয়ে চলে এসেছি, ঠিক আছে? যেটা ফাংশনের প্রবাবিলিটি ছিল, এখন প্রবাবিলিটিটাই ফাংশনের আর্গুমেন্ট হয়ে গেছে। যার ফলে প্রবাবিলিটিতে আমি জানি 0 থেকে 1 এর মধ্যে হবে, আর ফাংশনের ভ্যালু কিন্তু যা খুশি তাই হতে পারে, ঠিক আছে? এই অবস্থায় আমরা এটা পেয়ে যাচ্ছি। তাহলে এইখান থেকে যদি আমি কনক্লুশন করি, আবারও যদি আমি এই ফাংশনটাকে আবার বাইরে নিয়ে চলে আসি, টোটালটা ভিতরে দিয়ে দিই, তাহলে আবারও এটা আরো নিশ্চিত করা যায়। একবার যদি নিশ্চিত করা যায়, সেকেন্ড টাইম তো অবশ্যই নিশ্চিত করা যায় নাকি? টোটালটার জন্য ফাংশনটাকে যদি বাইরে নিয়ে আসি, তাহলে সেটা ছোট হয়ে যায়। আর এটা এই সব কটা টার্ম যদি আপনি যোগ করেন, তাহলে এক্সপেকটেশন অফ এক্স পাবেন। তাহলে এখান থেকে প্রুফ হচ্ছে যে expectation of function of x must be greater than or equal to function of expectation of x. ক্লিয়ার? জি স্যার। আসেন ওই আমি একটা एग्जांपल তো কিছুক্ষণ আগে দিলাম, আমি আরেকটা एग्जांपल দেখি। এই যে এখানে মনে করেন ফাংশন অফ x ইকুয়াল টু x স্কয়ার দেওয়া আছে, ঠিক আছে? যে ফাংশন অফ x ইকুয়াল টু x স্কয়ার এটা দেওয়া আছে, আর x এর সম্ভাব্য ভ্যালু হচ্ছে -1 +1 এবং তার প্রবাবিলিটি হচ্ছে হাফ। মানে একটা কয়েনকে টস করলে যা হয় তার প্রবাবিলিটি হচ্ছে 50%। তার মানে কি x ইকুয়াল টু -1 হওয়ার প্রবাবিলিটি 50%, x ইকুয়াল টু +1 হওয়ার প্রবাবিলিটি 50%। এটা আসলে আমরা বলতে পারি যে বাইনারি ফেজ শিফট কিং মডুলেশন। বাইনারি ফেজ শিফট কিং এ কি হয়, 0 কে -1 দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, আর 1 কে +1 দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, অথবা অপোজিট হতে পারে, 1 কে -1 দিয়ে রিপ্রেজেন্ট করি আর 0 কে +1 দিয়ে রিপ্রেজেন্ট করি, এটাও হতে পারে। দুই ক্ষেত্রেই পসিবল, মানে বিপিএসকে এর পসিবল সিম্বল হচ্ছে +1 অর -1, আর এর প্রবাবিলিটি যদি ফেয়ার হয় তাহলে 50%, ঠিক আছে? তাহলে এখন দেখেন তো, যদি
আমি বলি যে এক্সপেকটেশন অফ এক্স কত বলেন তো, -1 + 1 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 0/2 ইকুয়াল টু 0। দেখুন তো এক্সপেকটেশন স্যার 0 না? স্যার 1 + 1/2 হবে না স্যার, কারণ স্কোয়ার আছে না কেন স্যার। এক্স এর ভ্যালু যে একটা -1 আর একটা +1? স্যার স্কোয়ার করলে তো +1 হয়ে যাবে না? না না না, ফাংশনের কথা বলি নাই, এক্সপেকটেশন অফ এক্স এর কথা বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এক্সপেকটেশন অফ হ্যাঁ এক্স হ্যাঁ ঠিক আছে স্যার, 0 হবে। 0 হবে। হ্যাঁ হ্যাঁ স্যার 0 হবে। তাহলে ফাংশন অফ এক্সপেকটেশন কত হবে বলেন তো? ফাংশন অফ এক্সপেকটেশন 1 হবে স্যার। 0 হবে। দেখেন না, ফাংশন অফ এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু কত? ফাংশন অফ 0 ইকুয়াল টু 0। হ্যাঁ হ্যাঁ 0 0 হবে স্যার। কারণ 0 স্কয়ার হবে আর কি, আলটিমেটলি 0 স্কয়ার জি জি মানে 0। ঠিক আছে, তাহলে এই টার্মটা 0। কিন্তু ফাংশন অফ এক্সপেকটেশন কত? আমার তো প্রবলেমটা ওটা না, আমার প্রবলেমটা হচ্ছে ফাংশন এক্সপেকটেশন অফ ফাংশন। তাহলে ফাংশন অফ মানে x1 ইকুয়াল টু 1, ফাংশন অফ x2 ইকুয়াল টু 1, দুটাই কিন্তু 1। জি জি তাহলে এভারেজ কত বলেন তো? এটার এভারেজ কত? 1। 1 হবে। 1 তার মানে আমি লিখতে পারতেছি এক্সপেকটেশন অফ ফাংশন অফ x x = ইকুয়াল 1। টু 1। ক্লিয়ার? জি হ্যাঁ, স্যার। তাহলে দেখেন তো জি ওই স্যার। যে জেনসের ইনইকুয়ালিটি কি প্রুভ হয়ে গেল? যেটা জি স্যার। জেনসের ইনইকুয়ালিটি, যে ফাংশন অফ expectation of function must be greater than equal to expectation of function of expectation x। দেখেন না, এই যে ফাংশন অফ x 0 তো অবশ্যই একের চাইতে ছোট। প্রুফ হয়নি? জি স্যার। জি ওই স্যার ইয়েস, প্রুফ হয়েছে। কিছুক্ষণ আগে আমরা প্রথমবার যখন আমরা লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেখেছিলাম তখন কিন্তু ইকুয়াল হয়েছিল। জি যখন আমরা নন লিনিয়ার ফাংশন দিয়ে সেটা প্রুফ করতে গেলাম তখনই দেখলাম ইনইকুয়াল হয়ে গেছে। জি ঠিক আছে, তাহলে জি স্যার। আমরা কনকেভ বা কনভেক্স, স্ট্রিক্টলি একটা হচ্ছে স্ট্রিক্টলি কনভেক্স হবে তখনই যদি ফাংশনটা কি হয়, নন লিনিয়ার। ডিস্ট্রিবিউশন গুলা সেম থাকতে পারে কিন্তু ফাংশনটা লিনিয়ার নন না। লিনিয়ার। তার মানে এটা একটা কনস্ট্যান্ট না। লিনিয়ার মানে কি, একটা কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে সে চলতে থাকে, যেমন তার স্লোপটা কনস্ট্যান্ট। আর যখন এটা নন লিনিয়ার তখন স্লোপ আর কনস্ট্যান্ট থাকে না, যার ফলে ইনইকুয়ালিটিটা মাস্ট বি মেইনটেইন। ঠিক আছে, দেখেন তো এটা কনভেক্স না, এটা কনভেক্স ফাংশন না, জি স্যার। যে এটা কনকেভ না, এটা এই ফাংশনটা কি, কনভেক্স ফাংশন হবে। এটা উত্তল, এটা অবতল। এইটা উত্তল আর এটা অবতল অবতল। অবতল। ঠিক আছে, এটাই। ঠিক আছে, এখন তাহলে আমরা এখন আসেন যে ম্যাথমেটিক্সটা তো মাথায় ঢুকে গেছে নাকি? জি স্যার। এই ম্যাথমেটিক্সটা কিন্তু আমরা প্রায় ইউজ করব। ঠিক আছে, জি স্যার। এবং ওইখান থেকে আমরা বিভিন্ন ডিসিশন মেক করব। যেমন এখন আমরা বলছি রিলেটিভ এন্ট্রপি, এটা আমাদের কাছে একটা নতুন টপিক। রিলেটিভ এন্ট্রপি, এন্ট্রপি তো আমরা জানি এভারেজ ইনফরমেশন ইজ এন্ট্রপি। এখন রিলেটিভ এন্ট্রপি হইতে গেলে অবশ্যই আপনার একটা রেফারেন্স লাগবে, রেফারেন্সের সাপেক্ষে অন্য আরেকজন কি অবস্থায় আছে সেটা জানতে হবে। অ্যাবসলিউট না, এটা একেবারে যে এটাই অ্যাবসলিউট তা আমরা বলতে পারবো না, এটা রিলেটিভ। আপনার থেকে আপনার বন্ধুর দূরত্ব যতটুকু, আমার থেকে আপনার বন্ধুর দূরত্ব ততটুকু নাও হতে পারে। এটা একটা ফুললি রিলেটিভ। যেমন আপনি যদি ধরেন স্টেশনে, আপনাদের অভিজ্ঞতা আছে কিনা আমার জানা নেই, ট্রেনে যখন স্টেশনে দুইটা ট্রেন পাশাপাশি থাকে, দুইটা লাইনে, আপনি যদি একটা ট্রেনে বসে থাকেন এবং ট্রেনটা যদি দাঁড়ায় থাকে আর পাশের ট্রেনটা যদি চলতে থাকে, মনে হয় যে আপনি চলতেছেন, আপনি পিছনের দিকে যাচ্ছেন, ও সামনের দিকে চলে যাচ্ছে, এরকম মনে হয় না? জি স্যার। হ্যাঁ, কেন? জি স্যার। আপনি তো দাঁড়িয়ে আছেন, তারপরে আপনার কাছে মনে হচ্ছে আপনি চলছেন, কারণ এটা রিলেটিভ। আপনি দাঁড়ায় থাকলেও আরেকজন কিন্তু চলছে, যার ফলে দুইজনের মধ্যে ডিফারেন্স আছে।
ক্লিয়ার? ওরকম আমরা রিলেটিভ ইনফরমেশন, রিলেটিভ এন্ট্রপি আমরা বের করব দুইটা ডিস্ট্রিবিউশনের উপর, দুইটা ভেক্টরের উপর। একটা ভেক্টরকে যদি আমরা পি বলি, আরেকটা ভেক্টরকে যদি আমরা কিউ বলি, একটা পি আরেকটা কিউ, যে পি এবং কিউ বলি, এদের প্রবাবিলিটি মাস ফাংশন হচ্ছে পি, আরেকটা ভেক্টরের প্রবাবিলিটি মাস ফাংশন হচ্ছে কিউ। তাহলে পি এবং কিউ এরা রিলেটিভলি কতটুকু এন্ট্রপি ক্যারি করে, এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, ডি পি, পি ভার্টিক্যাল, দুইটা ভার্টিক্যাল লাইন দিয়ে, এটা রিলেটিভ কে বোঝানোর জন্য দুইটা ভার্টিক্যাল লাইন দিয়ে আমরা বোঝাচ্ছি। পি রিলেটিভ টু কিউ, ডি হচ্ছে ডিসট্যান্স। আসলে ডি কে আমরা এখানে বলছি ডিসট্যান্স, তার মানে এন্ট্রপির ডিসট্যান্স। আমি আরেকটা বলতে পারি, ধরেন আপনি যদি মানে আমরা যদি মনে করেন আমাদের এই হচ্ছে চট্টগ্রামের যে 0 পয়েন্ট হচ্ছে কোতোয়ালি, মনে করেন পোস্ট অফিস, ওই পোস্ট অফিস মানে কোতোয়ালি, মনে করেন যে কোতোয়ালি হচ্ছে চট্টগ্রামের 0 পয়েন্ট। এখন আপনি যদি বলেন যে আমি ঢাকা দূরত্ব জানতে চাই মিরেসরাই থেকে, মিরেসরাই কিন্তু চিটাগাংয়েরই অংশ, তাই না? তাহলে আমি কি করতে পারি? কিন্তু আমি জানি না মিরেসরাই থেকে ঢাকার দূরত্ব কত, কিন্তু আমি এইটা জানি যে 0 পয়েন্ট থেকে, তার মানে কোতোয়ালি থেকে মিরেসরাইয়ের দূরত্ব কত এবং কোতোয়ালি থেকে ঢাকার দূরত্ব কত, জি এটা জানি। তাহলে আমি কি করব? মিরেসরাই থেকে ঢাকার দূরত্ব মাইনাস মিরেসরাইয়ের দূরত্ব, জি জি তাই না? জি জি স্যার। এটা বের করবো না আমি? জি স্যার, মিরেসরাই তাহলে থেকে কিন্তু একই রেজাল্ট পেয়ে যাব, জি ঢাকার দূরত্ব মাইনাস মিরেসরাইয়ের দূরত্ব। এটা হচ্ছে রিলেটিভ, কারণ মিরেসরাই থেকে ঢাকা এখন হয়ে গেছে নট 0 পয়েন্ট। 0 পয়েন্ট হচ্ছে আমাদের আলটিমেট রেফারেন্স, কিন্তু অন্য যে কোনো রেফারেন্স থেকে আমরা কি করতে পারি? মেজারমেন্টটা করে ফেলতে পারি। ক্লিয়ার? তাহলে এইটাকে আমরা অনেক সময় ডিসটেন্স দিয়ে বুঝাই, তার জন্য এখানে ডি, ক্যাপিটাল ডি এবং পি রিলেটিভ টু কিউ, এটা বোঝানো হচ্ছে। তাহলে আমরা এটার ডেফিনেশনটা কি? ডেফিনেশন হচ্ছে এটা, কারণ এখানে কিন্তু এভারেজ ইনফরমেশন, আবারও আপনাকে মনে রাখতে হবে, আমরা কার সাপেক্ষে ইনফরমেশনটা বের করতেছি? পি এর সাপেক্ষে বের করতেছি। কার সঙ্গে তুলনা করে? কিউ এর সঙ্গে তুলনা করে। ক্লিয়ার? জি স্যার। ইয়েস। তাহলে আমাদের ইনফরমেশনটা কি দাঁড়াচ্ছে? যে এখানে আমাদের যে এইচ ইকুয়াল টু কি? এইচ এক্স ইকুয়াল টু আমরা কি জানি? পি এক্স লগ অফ 1 বাই পি এক্স, তাই না? জি স্যার। পি এক্স লগ অফ 1 বাই পি এক্স, এটা ছিল এইচ এক্স। তাহলে আমরা এখানে তো ডি আসলে দুজনের রিলেশন, তার মানে x1 আর x2 এই দুটার মধ্যে যদি আমি রিলেশন করতে চাই, তাহলে আমাকে আলটিমেটলি তো বের করতে হবে hx2 অথবা hx1 মাইনাস hx2, এরকম তো বের করতে হবে, দুইজনের মধ্যে পার্থক্য তাই বের করতে হবে না? তাহলে পার্থক্য যখন আপনি বের করতে যাবেন, যখন আপনি মাইনাস করবেন, তখন লগ কিন্তু ভাগ হয়ে যায়। জি জি স্যার। হ্যাঁ, এই জন্য ডেফিনিশনটা এরকম আসছে, লগ ভাগ। তাহলে px হচ্ছে আমাদের আলটিমেট টার্গেট, তাহলে লগ px এর ভ্যালুটা আমরা ওই যে নরমালি আমরা ঢাকা মাইনাস মিরেসরাই সেটা বলেছিলাম না? জি। হ্যাঁ, তাহলে সেটা ছিল কিউ, ইনফরমেশন অফ কিউ মাইনাস ইনফরমেশন অফ কিউ মাইনাস ইনফরমেশন অফ পি, মানে এভারেজ ইনফরমেশন অফ কিউ, এভারেজ ইনফরমেশন অফ পি, এটা আমাদের বের করতে হবে। তাহলে যেহেতু মাইনাস পি, তাহলে এটা ইনভার্স করতে গেলে অটোমেটিক্যালি উপরে চলে গেছে, পিটা উপরে চলে গেছে, কিউটা অ্যাজ ইউজুয়াল নিচে চলে আসছে। ঠিক আছে? এটা তার মানে এটাকে আমরা বলতে পারতেছি এক্সপেকটেশন অফ পি লগারিদমিক অফ পি ডিভাইডেড বাই কিউ। তার মানে ইনফরমেশন বিটুইন পি এন্ড কিউ এর এভারেজ। আমি যদি এটাকে আরো একটু ভেঙে নিই, দুইটাকে যদি আমি ভেঙে নিই, দুইটাকে যদি আপনি ভাঙেন, তাহলে কি পাওয়া যাচ্ছে? যে মাইনাস এক্সপেকটেশন অফ কিউ মাইনাস এইচ এক্স। এইচ এক্স মানে হচ্ছে যে পি এক্স এর, যেহেতু লগ পি এক্স মানে লগ পি এক্স যদি হয়, তাহলে এটার এক্স এর কি না এন্ট্রপি না? জি স্যার। অবশ্যই এক্স এর এন্ট্রপি।
তাহলে জি এইচ স্যার এক্স জি মাইনাস করে দিলেই, আর আমি যদি এক্স এর সাপেক্ষে অ্যাভারেজ এন্ট্রপি বের করি কিউ এর, তাহলে এদের পার্থক্যটাই হচ্ছে আসলে রিলেটিভ এন্ট্রপি। ক্লিয়ার? জি স্যার এখন এখান থেকে কিছু আমরা ডিসিশন নিতে পারি যে রিলেটিভ এন্ট্রপি দুইজন যদি সমান হয়, পি ইকুয়াল টু যদি কিউ হয়, তাহলে এই রেজাল্টটা কি কি অবস্থা হতে পারে? জিরো হয়ে যাবে। ইয়েস, কারণ পি ইকুয়াল টু কিউ বসান, দেখেন এটা 1 হয়ে যাবে, 1 হইলে অবশ্যই 0, তাই না? দুইটা জি সমান স্যার হইলে। আর যদি কেউ একজন অসমান হয়, তার মানে পি যদি 0 না হয়, কিউ যদি পি যদি 0 হয়, কিউ যদি না সরি পি জিরো যদি 0 না হয় এবং কিউ যদি 0 হয়, তাহলে কিন্তু তাহলে এটা ইনফিনিট। ইনফিনিটিভ হবে। তার মানে এটা আসলে ওদের মধ্যে ডিসটেন্স বোঝাচ্ছে। ডিসটেন্স ইনফিনিটি হতেই পারে, তার মানে একজনের সঙ্গে আরেকজনের কোনো মিল নাই, তখন তাদের মধ্যে জি ডিসটেন্স হচ্ছে ইনফিনিট। যেমন আপনি যদি একটা গরুর সঙ্গে একটা ঘাসের তুলনা করেন, গরু হচ্ছে একটা একটা লিভিং, মানে কি বলবো, মুভেবল একটা অ্যানিমাল। অ্যানিমেল, আর জি ঘাস হচ্ছে একটা প্ল্যান্ট। অ্যানিমেল আর প্ল্যান্টের মধ্যে কোনো ই নাই, যদিও দুইটাই কি, দুইটাই লিভিং থিং, জি তাই না? জি জি আপনি স্যার দুইটার মধ্যে কোনো ভাবেই আপনি কি করতে পারবেন না, মানে উম, যদি আপনি ওই মানে বিহেভিয়ারাল অ্যানালাইসিস করেন, তাহলে দুইটার বিহেভিয়ার এক না একেবারে আলাদা আলাদা, ইন্ডিপেন্ডেন্ট, জি আপনি মিলাইতে পারবেন না। তখন হয়তো তাদের মধ্যে যদি ডিসটেন্স বের করেন, তখন হয়তো ডিসটেন্সটা কি হয়ে যাবে, ইন্ডিপেন্ডেন্ট, মানে ইনফিনিট হয়ে যাবে, মানে একজনের সঙ্গে আরেকজনের কোনো সম্পর্কই নেই। ঠিক আছে? জি এখন এই রিলেটিভ এন্ট্রপির আমরা কিছু এক্সাম্পল যদি দেখি, সিম্পল এক্সাম্পল, যেমন আমি যদি একটা ডাইজের কথা বলি, এখানে একটা ডাইজ যদি আমরা বলি, তাহলে ডাইজের আউটকাম হচ্ছে এটা 1 থেকে 6, এর বাইরে তো সম্ভব না। না এক থেকে 6 আর এবং তার তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যদি ফেয়ার ডাইজ হয়, তাহলে প্রত্যেকেই 1/6, 1/6 তাই না? জি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন 1/6। 1/6 যদি 1/6 হয়, তাহলে এই পি এর এন্ট্রপি কত, এভারেজ ইনফরমেশন কত, আপনি বের করেন তো, এভারেজ ইনফরমেশন কত হয়? ক্যালকুলেটর আছে আপনাদের কাছে? জি ওকে, গুড। তাহলে আমি ইকুয়েশনটা দেখাচ্ছি। যেহেতু প্রত্যেকটার প্রবাবিলিটি 1/6, তাহলে এইচ পি ইকুয়াল টু আমি কি লিখতে পারি? এইচ পি ইকুয়াল টু ওই যে P1 P2 P3 P4 P5 P6 সবকটার যোগ করতে হবে। ডিভাইড বাই তাহলে 1/P1 log 1/P1, ওয়ান বাই তাই না? সিক্স প্লাস 1/P2 log 1/P2। যেহেতু P1 ইকুয়াল টু P2, দেখেন না সব কটা সমান, ঠিক জি আছে না? তাহলে আমি জি স্যার একবারে লিখতে পারি HP ইকুয়াল টু 6/6 log 1/6 ইকুয়াল টু কত হয় দেখেন তো, সরি 1/6 না তো, লগ লগ 1 ওয়ান বাই বাই 1 ওয়ান বাই বাই 6। সিক্স হ্যাঁ, তাহলে HP ইকুয়াল টু 6/6 log 1 বাই 1 লগ বাই 6। সিক্স হ্যাঁ, তার মানে হচ্ছে log 6। 2 বেস log 6 ইকুয়াল টু কত হয় দেখেন তো, 2.58 হয় না? 585 দেখেন তো, আছে আপনার কাছে? 2 বেস log দিয়ে দেখেন, এটা আসবে যে এই রেজাল্ট আসবে। ঠিক আছে? জি স্যার ঠিক আছে স্যার ঠিক জি স্যার একইভাবে কিউ দেওয়া আছে, যে কিউ দেওয়া আছে, আপনি কিউ কেও যদি ওইভাবে বসান, তাহলে এখানে দেখা যাচ্ছে 2.16। তাহলে এখানে গতকাল কিন্তু আমাদের একটা ডিসিশন ছিল, যদি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা ইকুয়াল হয়, তার মানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয়, তাহলে কি হয়, এন্ট্রপিটা ম্যাক্সিমাম হয়, তাই না? দেখেন তো জি আজকে স্যার এখানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন ছিল, আমাদের কত ছিল দেখেন তো, এভারেজ ইনফরমেশন কত ছিল, 2.585। এটার ইউনিট হচ্ছে বিট, বিট, যেহেতু বেস 2। আর যখনই দেখেন এখানে ডিস্ট্রিবিউশনটা কি ডিফারেন্ট না, কিউ এর ডিস্ট্রিবিউশনটা ডিফারেন্ট। জি স্যার জি এই যে এখানে এসে হঠাৎ করে হাফ হয়ে গেছে, হাফ বাকিগুলো হচ্ছে জি 1/10, 1/10 ইকুয়াল না, তাই এখানে ইনফরমেশন কমে গেছে। ওটা ছিল 2.585, এটা 2.16।
তার মানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হইলে এভারেজ ইনফরমেশন কি হয়, ম্যাক্সিমাইজ হয়ে যায়। হবে তাহলে আপনি এখান থেকে যদি বের করেন, এখান থেকে আপনি বের করে ফেলেন, যদি আপনি ডিসটেন্স বের করতে চান, ডিসটেন্স p given q আর রিলেটিভ ইনফরমেশন p রিলেট টু q। কিভাবে বের করবেন? ওই যে এক্সপেকটেশন অফ qx, জি এক্সপেকটেশন অফ qx আপনি বের করেন, কিভাবে বের করবেন? এক্সপেকটেশন অফ qx যে e ep মাইনাস log qx। এটা কিভাবে বের করবেন? ওই যে p এর প্রবাবিলিটি দেন না, 1/6 দিয়ে দেখেন তো কত হয়। 1/6 ওই যে মাইনাস লগ যে 10, 1/6 আবার 10, 1/6 আবার 10, 1/6 আবার 10, 1/6 আবার 10, 1/6 দেখেন তো। half তার মানে 5/6 মাইনাস log লগ 10 মাইনাস 1/6 লগ হাফ। এটা না, দেখেন তো যোগ কত হয়, মাইনাস 5/6 log 10 মাইনাস 1/6 log হাফ। সরি, এটা তো 10 না, 1/10। যদি আপনি প্লাস দেন তাহলে log 10 লিখেন, সমস্যা নেই। প্লাস দিয়ে দিলে log 10 আর এখানে log 2। log 2 মানে হচ্ছে আসলে এটা হবে ইকুয়াল টু 5/6 log 10 প্লাস 1/6 ইকুয়াল টু কত হয় দেখেন তো একটু হিসাব করে, 2.935 হয় কিনা। টু বেস দেন, সব টু বেস নিতে হবে। স্যার এটা 5/10 হবে না নাকি স্যার? হ্যাঁ, 5/10 স্যার এটা 5/10 হবে কেন? যে p এর সাপেক্ষে তো, p এর তো সবগুলাই 1/6। আচ্ছা এই দুইটার একসঙ্গে, 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 বুঝেন নাই? জি স্যার, রেসপেক্টিভ। হ্যাঁ, রেসপেক্টিভ। তাহলে এখানে পাঁচটা যেহেতু একই আছে তার জন্য 5/6 লিখে